গ্রামের একটি সুন্দরী মেয়েকে বিয়ে করে শহরে নিয়ে আসা হয়। সেখানকার আশেপাশের পুরুষের খারাপ নজর লাগে এই মেয়েটির উপরে, আর তাকে সবাই মিলে ভোগ করতে চায়। কিন্তু মেয়েটি তার স্বামীকে খুবই ভালোবাসত। বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই হঠাৎ করে একদিন তার স্বামী আত্মহত্যা করে ফেলে। সেই মেয়ের সাথে এমন কি হয়েছিল এবং কেনই বা তার স্বামী আত্মহত্যা করলো তা জানতে হলে পুরো গল্পটি দেখতে হবে। তো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। মুভির শুরুতে সুষমা নামের একটি মেয়ের বিয়ে বাড়ি দেখানো হয়। তখন বিয়ে বাড়ির সামনে একটি গাড়ি এসে থামে। সেই গাড়িতে যারা এসেছিল তারা সুষমার ফ্রেন্ড। এখানে এই হ্যান্ডসাম ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে মুভির নায়ক, তার নাম প্রভু। সুষমা বলে প্রথম বিয়ে, তাই একটু চিন্তা হচ্ছে। তখন প্রভু বলে প্রথমবার হলে তাকে বিয়ে বলে, আর দ্বিতীয়বার হলে তাকে আওয়াজ বলে। তার মানে বিয়ের পরের কাজ আগে সেরে ফেলেছে। এরপরে তারা বাসার ভিতরে প্রবেশ করে। তখনই তাদের সামনে সুষমার বাবা চলে আসে। তখন সে কুমারের এক বান্ধবীকে ছোট কাপড়ে দেখে বলে, শহরে কি এইসব ড্রেসই পাওয়া যায়, নাকি তুমি জেনে শুনে পরেছ? মেয়েটি বলে, আঙ্কেল, এটা তো এখানকার ফ্যাশন। সুষমার বাবা বলে, শরীর দেখানো কোন ধরনের ফ্যাশন? মেয়েটির মাথা নিচু হয়ে যায়। এরপরে সবাই বাসার ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই প্রভু সুষমাদের বাইরের ছাদে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিল। তখন প্রভু পাশের ছাদে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটি অনেক সুন্দরী ছিল। এই মেয়েটি হচ্ছে এই মুভির নায়িকা, যার নামও হচ্ছে সুন্দরী। সুন্দরীকে দেখে প্রভু তার প্রেমে পড়ে যায়। তাই প্রভু সুষমাকে নিয়ে তাড়াতাড়ি সুন্দরীর বাসায় চলে আসে এবং সেখানে এসে সুন্দরীকে আরো কাছ থেকে দেখতে পায়। সুন্দরীকে দেখে প্রভু তার প্রেমে হাবুডুবু খেতে থাকে। প্রভু তার প্রেমে এতটাই পাগল হয়ে গেছে যে সুন্দরীর পিছু হাঁটতে থাকে। রাতে সবাই মিলে মদ খেয়ে আনন্দ করছিল। তখন প্রভু সবাইকে বলে, আমি বিয়ে করলে সুন্দরীকেই করব। কথা শেষ হলে সবাই ওখান থেকে চলে যায়। কিন্তু প্রভু সুন্দরীর কথা মনে করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়ে। সকালে এসে সুন্দরী প্রভুকে উঠায়। প্রভু সুন্দরীকে দেখে এক্সাইটেড হয়ে যায় আর সুন্দরীকে কিস করে। আর তার জন্য সুন্দরী রাগ করে প্রভুকে একটা চর মারে। পরের সিনে দেখতে পাই সুষমার বাবা সুন্দরীর বাড়িতে এসেছে বিয়ের কথা বলার জন্য, কারণ প্রভু অনাথ ছিল। সুষমার বাবা বলে, প্রভু খুবই ভালো ছেলে, সে খুব ভালো একটা জবও করে, মাসে 1 লক্ষ টাকা বেতন পায়। সুন্দরীর বাবা বলে, তাকে আমি চিনি না জানি না, কিভাবে আমার একমাত্র মেয়েকে তার হাতে তুলে দিব। সুষমার বাবা বলে, ওকে আমি খুব ভালো করেই চিনি, কোনো সমস্যা নেই। তখন সুন্দরী বলে, তার সিগারেট আর মদের নেশা আছে। প্রভু দাঁড়িয়ে যায় আর বলে, আমি সবকিছু ছেড়ে দেব, আর সুন্দরী আমার কাছে থাকলে এগুলোর কোনো প্রয়োজন নেই। এরপর ধুমধাম করে সুষমাদের সাথে একই আসরে তাদের বিয়ে হয়। বিয়ের পর প্রভু সুন্দরীকে শহরের বাসায় নিয়ে আসে। সুন্দরী তার বাসা দেখে প্রভুকে বলে, এত বড় বাসা আপনার? প্রভু বলে, এটা এখন আমার বাসা না, এটা আমাদের। এরপরে তারা ভেতরে চলে যায়। এই রাতটা তাদের বাসর রাত ছিল। প্রভু যখন সুন্দরীকে আদর করতে যাচ্ছিল তখন সুন্দরী উঠে চলে যায় আর সে বলে সে ভয় পাচ্ছে। প্রভু সুন্দরীকে পাশে আনে আর বলে, তুমি ভয় পেও না, তোমার অবস্থা আমি বুঝতে পারছি, সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমি অন্য রুমে গিয়ে ঘুমাচ্ছি, তুমি যেদিন থেকে চাইবে আমি সেদিন থেকেই তোমার সাথে ঘুমাবো। এরপর সকাল হলে প্রভু অফিসে যাওয়ার জন্য বাহির হয়, কিন্তু সে সুন্দরীকে কোথাও খুঁজে পায় না। অনেক খোঁজার পর সে বাসার ছাদে এসে দেখে সুন্দরী ছাদের এক কোনায় বসে কান্না করতেছে। সুন্দরী বলে, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, আমি এখানে থাকতে পারবো না, আমাকে বাড়িতে দিয়ে আসো। প্রভু বলে, বিয়ের পর সব মেয়েদেরই বাড়ির জন্য খারাপ লাগে, এজন্য সবাই যদি বাড়িতে চলে যায় তাহলে কারোর পরিবারই টিকবে না। এভাবে প্রভু তাকে বুঝিয়ে ওইখান থেকে নিয়ে আসে আর প্রভুর এক বান্ধবীর কাছে নিয়ে যায়। তার নাম ছিল আনিতা। সে তাকে বলে, এই হচ্ছে আমার বউ সুন্দরী। আনিতা বলে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় তোমাদের বিয়ে দেখেছি। প্রভু বলে, আসলে ও নতুন জায়গায় এসেছে তো তাই একটু ভয় পাচ্ছে, আমার আসার আগ পর্যন্ত তোমার সাথে রাখবে? আনিতা বলে, অবশ্যই রাখবো। তারপর প্রভু সুন্দরীকে বলে, তুমি ভয় পেও না, আনিতার সাথে থাকো, আমি সন্ধ্যার ভেতরে চলে আসব। এই বলে প্রভু অফিসে চলে যায় আর আনিতা সুন্দরীকে ঘরের ভিতরে নিয়ে যায়। তারপর আনিতা একটু ভিতরে যায় অফিসে একটা মেইল করার জন্য। অন্যদিকে দেখতে পাই প্রভু গাড়িতে উঠতেই যাবে তখন সুষমা তাকে কল করে এবং তার খোঁজ খবর নেয়। এদিকে দেখতে পারি আনিতার স্বামীকে, যার নাম ছিল যোগী। সে গোসল করে একটি শর্ট প্যান্ট এবং একটা তোয়ালে কাঁধে করে সুন্দরীর সামনে আসে। যোগীর এই অবস্থা দেখে সুন্দরী অন্যদিকে ফিরে তাকায়। এমন সময় সেখানে আনিতা চলে আসে। যোগী আনিতাকে বলে, ও কে? আনিতা বলে, ও হচ্ছে প্রভুর বউ সুন্দরী। সে সুন্দরীর দিকে কুনজরে তাকিয়ে বলে, তুমি তো বেশ সুন্দরী। আনিতা ব্যাপারটা বুঝতে পেরে যোগীকে ভিতরে পাঠিয়ে দেয়। আনিতা সুন্দরীকে নিয়ে বাইরে আসে। সুন্দরী এই ব্যাপারটা নিয়ে তার সাথে আলাপ করলে আনিতা বলে, এটা নর্মাল ব্যাপার, তুমি তো শহরে নতুন এসেছো তাই তোমার খারাপ লাগছে, এটা এখানকার নর্মাল। এরপরে তারা সুন্দরীর বাসায় আসে আর সুন্দরীর বাসর নিয়ে কথা বলতে থাকে। আনিতা বুঝতে পারে তাদের এখনো বাসর হয়নি। আনিতা বলে, তোমাদের প্রথম রাত তোমরা এখনো এনজয় করোনি, তাই তোমার এখনো ভয় কাটেনি। বিয়ের পর বাসর রাত কেন রাখা হয় জানো? একটা মেয়ের কাছে সবথেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার ইজ্জত।
আর এটা যখন তুমি তোমার স্বামীকে দিয়ে দিবে তখনই বুঝতে পারবে এই দুনিয়ায় স্বামী হচ্ছে তোমার সব কিছু। বাকি আত্মীয় স্বজন সব পর হয়ে যাবে আর সবাইকে তুমি তোমার স্বামীর ভেতরে দেখতে পারবে। তোমাদের ভেতরে বাসর যতক্ষণ না হবে তোমার ভয় কাটবে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় প্রভু যখন বাসায় ফিরে আসে তখন সুন্দরীকে বাসায় এসে হাসি মুখে দেখে অবাক হয়ে যায়, কারণ তাকে আনিতার কাছে রেখে এসেছিল। সুন্দরীর কাছে ভয়ে ভয়ে কফি খেতে চায়। সুন্দরী বলে, আপনি গোসল করে আসেন, আমি বানিয়ে দিচ্ছি। এই কথা শুনে প্রভু খুশিতে নাচতে নাচতে গোসল করতে যায় আর সুন্দরী কফি বানাতে যায়। প্রভু সুন্দরীর সাথে কথা বলছিল, ঠিক তখনই কেউ একজন দরজায় বেল বাজায়। তখন দেখা যায় তার বন্ধু এসেছে। তার নাম ছিল রিতেশ। প্রভুর কাছে গেমের সিডি নিতে এসেছে। তখন প্রভু তার সাথে সুন্দরীর পরিচয় করিয়ে দেয়। প্রভু সিডি আনতে গেলে সুন্দরীকে রিতেশ খারাপভাবে দেখতে থাকে। প্রভু আসলে রিতেশ বলে, কেন যে সেদিন আমি সুষমার বিয়েতে গেলাম না, আমি গেলে সুন্দরীকে আমি বিয়ে করে নিয়ে আসতাম। প্রভু তাকে বিদায় দিয়ে সুন্দরীর কাছে এসে বলে, চলো আমরা টিভি দেখি। টিভিতে তখন একটা গান চলছিল। সুন্দরী তা দেখে লজ্জা পায়। সুন্দরীর এই অবস্থা দেখে প্রভু অপ্রস্তুত হয়ে যায় আর দৌড়ে গিয়ে সে কোনোভাবে টিভিটা বন্ধ করে। তারপর তারা বাসরাত পালন করে। এরপরে দেখতে পাই সুন্দরী এবং প্রভু একে অপরকে অনেক ভালোবাসে এবং অনেক জায়গায় ঘোরাঘুরি করে। এর পরের সিনে আমরা দেখতে পাই প্রভু কাজে ভালো পারফরমেন্স করার জন্য বেস্ট এমপ্লয়েটের অ্যাওয়ার্ড জিতেছে আর এই খুশিতে সব বন্ধুদের বাড়িতে ইনভাইট করেছে। এরপর প্রভু সুন্দরীকে ফোন করে বলে, আমি বেস্ট এমপ্লয়েটের অ্যাওয়ার্ড পেয়েছি, তাই আমার কিছু ফ্রেন্ডদের বাসায় ইনভাইট করেছি আর আমার আসতে একটু লেট হবে, তুমি কিছু চিকেন ফ্রাই করে রেখো। কিন্তু সুন্দরী এখানে চিকেন কোথায় পাওয়া যায় তা জানে না। তখন সে আনিতার কাছে যায় সাহায্যের জন্য। আনিতা তার অফিসে কাজের জন্য যেতে পারছিল না, তাই সে সুন্দরীকে লোকেশন বলে দেয়। সুন্দরী নিচে নামলে সেখানে রিতেশ বাইক নিয়ে চলে আসে। সে সুন্দরীর কাছে জানতে চায় সে কোথায় যাচ্ছে। সুন্দরী বলে চিকেন আনতে যাচ্ছে। রিতেশ বলে, ভাবি আমার বাইকে বসেন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। কিন্তু সুন্দরী বাইকের সিট ছোট দেখে যেতে চাচ্ছিল না। তারপরে তারা বাইক না নিয়ে হেঁটে হেঁটে বাজারে আসে। পরের সিনে দেখতে পাই প্রভু তার কলিগদেরকে নিয়ে এসেছে বাসায় পার্টি করার জন্য। এরপরে সবাই মিলে আড্ডা দেয়। পরে তারা মদ খেতে শুরু করে। তখন সেখানে প্রভুর বস সুন্দরীকে দেখে তার দিকে কোনজোরে তাকাতে থাকে। সুন্দরী চলে গেলে বস প্রভুকে বলে, তোমার বউ তো অনেক সুন্দরী, এবং তাকে বাজে কাজের প্রস্তাব দেয়। এই কথা শুনে প্রভুর মাথায় রক্ত উঠে যায়। তখন তাকে বলে, আপনি যদি আমার বস না হতেন তাহলে আজকে আমি আপনাকে মেরেই ফেলতাম। আমার বউকে নিয়ে আমি একটা বাজে কথাও শুনবো না। পরের দিন প্রভু রাগান্বিতভাবে অফিস থেকে বাসায় ফিরে আসে। তখন সুন্দরী কি হয়েছে জানতে চাইলে প্রভু বলে, কাল বসের সাথে খারাপ ব্যবহারের জন্য তার জবটা চলে গেছে। তাই প্রভু একটু চিন্তিত, কারণ মাসে 1 লক্ষ টাকা আসতো, কিন্তু এখন তো তাও আসবে না। এখন সংসার কিভাবে চলবে? পরের দিন প্রভু জব খুঁজতে বের হয়। বিভিন্ন জায়গায় জব খুঁজতে থাকে। এদিকে সুন্দরী আনিতার বাসায় একটা খাবারের কৌটো দিতে যায়, কিন্তু তখন আনিতা বাসায় ছিল না। তাই সুন্দরী কৌটোটা রাখতে আনিতার কিচেনে যায়। হঠাৎ যোগী পেছন থেকে এসে সুন্দরীকে জড়িয়ে ধরে। সুন্দরী কোনোভাবে তাকে ছাড়িয়ে নেয় এবং পেছনে তাকিয়ে দেখে যোগী। যোগী চালাকি করে বলে, ও তুমি? আমি ভেবেছিলাম আমার ওয়াইফ। এটা সুন্দরী বুঝতে পারে যে সে এটা ইচ্ছা করেই করেছে, তাই সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সুন্দরী বাসায় এসে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর সুন্দরী বেরিয়ে দেখে প্রভু এখন মদ খাচ্ছে। মদ খাওয়ার কারণ জানতে চাইলে প্রভু বলে, আমি আসলে কোথাও চাকরি পাচ্ছি না, আর এরকমের কিছুদিন চলতে থাকলে আমি হয়তো পাগল হয়ে যাব আর আত্মহত্যা করে ফেলবো। আমি এই ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্যই মদ খাচ্ছি। পরের দিন আবারও প্রভু চাকরি খুঁজতে বের হয়, কিন্তু সে কোথাও চাকরি খুঁজে পাচ্ছিল না। এরপর সে কিছু খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যায়। সেখানে এক লোক তার ছেলের বিয়ের ব্যাপারে এক পণ্ডিতের সাথে কথা বলছিল। লোকটি পণ্ডিতকে বলে, মেয়ে যতই সুন্দরী হোক না কেন, কুণ্ডলিতে না মিললে সেখানে আমার ছেলেকে বিয়ে দেব না। আজকাল এসব কুণ্ডলি কে মানে? লোকটি বলে, আমি মানি, কারণ আমার ছেলে মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে। আমি যদি এসব কুণ্ডলি না মেনে আমার ছেলের বিয়ে করাই, তাহলে আমার ছেলে 2 মাসের মধ্যেই রাস্তায় চলে আসবে। আর এই কথাগুলো প্রভু বসে বসে শুনছিল। ওই লোকের কথাগুলো সে ভাবতে থাকে। প্রভু ভাবতে ভাবতে বাসায় চলে আসে। প্রভু বাসায় এসে মদ খায় আর ওই লোকের কথাগুলো ভাবতে থাকে। তখন সুন্দরী এসে তার কাছে বলে, চিন্তা করো না, সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। প্রভু রেগে গিয়ে সুন্দরীকে থাপ্পড় মারে আর তখন সুন্দরী ফ্লোরে পড়ে যায়। প্রভু বলে, গ্রামে আমি তোর রূপ দেখে পাগল হয়ে গেছিলাম, তাই কোনো কুণ্ডলি না মিলিয়ে তোকে বিয়ে করেছি। কুণ্ডলি না মিলিয়ে বিয়ে করার জন্য আজ আমার এই অবস্থা। আমার না হয় কেউ ছিল না, তোর তো বাবা মা ছিল, তারা তো পারতো আমাদের কুণ্ডলি মিলাতে। আগে আমি অনাথ ছিলাম, কিন্তু তোকে বিয়ে করার পর রাস্তার ফকির হয়ে গিয়েছি। এই কথাগুলো বলে প্রভু সেখান থেকে চলে যায় আর সুন্দরী সেখানে বসে কান্না করতে থাকে। বিকালে সুন্দরী তার বাবাকে ফোন করে বলে, বাবা, প্রভুর চাকরি চলে গেছে, আর এটা নাকি আমার কুণ্ডলীর দোষের কারণে গেছে। এখানে আমার কি দোষ ছিল? আমি তো তার জীবনে আগে আসিনি, সেই তো আমাকে তার জীবনে নিয়ে এসেছে। সুন্দরীর বাবা বলে, মন খারাপ করো না, তুমি ছাড়া প্রভুর আর তো কেউ নেই,
তাই হয়তো এমনটা বলেছে। তুমি একটা কাজ করো, ভালো একটা জ্যোতিষীকে তোমার কুণ্ডলী দেখাও, আর সে যা বলে তাই করো, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। তারপর সুন্দরী তার বাড়ি এসে এক জ্যোতিষীর খোঁজ পায়, আর সেই জ্যোতিষীর কাছে সে তাদের কুণ্ডলী মিলাতে যায়। জ্যোতিষীর কাছে গিয়ে যা যা হয়েছে সব খুলে বলে। জ্যোতিষী তাকে বলে, তোমার স্বামী যা বলেছে সব ঠিকই বলেছে, তোমার কুণ্ডলীতে দোষ আছে, আর এই দোষ কাটাতে হলে তোমাকে অনেক বড় বিসর্জন দিতে হবে, যা তুমি পারবে না। সুন্দরী বলে, আপনি বলেন আমাকে, আমি আমার স্বামীর জন্য সব কিছুই করতে পারবো। তখন জ্যোতিষী তাকে বলে, তোমার এই দোষ কাটাতে হলে অন্য পুরুষের সাথে তোমার শারীরিক সম্পর্ক করতে হবে। সুন্দরী এই কথা শুনে হতবাক হয়ে যায়, আর জ্যোতিষীকে বলে, এছাড়া আর কোনো উপায় নেই দোষ কাটানোর? জ্যোতিষী বলে, না, এছাড়া আর কোনো উপায় নেই। সুন্দরী চিন্তায় পড়ে যায়, কারণ সে নিজের স্বামীকে ছাড়া অন্য কাউকে নিয়ে কল্পনাই করতে পারে না। সুন্দরী কান্না করতে থাকে আর ভাবতে থাকে সে কিভাবে এটা করবে। বাড়িতে এসে ঠাকুরের সামনে বসে সুন্দরী ভাবতে থাকে সে কি করবে। তখন আনিতা আসে আর সুন্দরীকে নিয়ে বাইরে চলে যায়। আনিতা সুন্দরীর মন খারাপ দেখে তাকে জিজ্ঞাসা করে। তখন সুন্দরী বলে, প্রভুর চাকরিটা চলে গেছে, তাই প্রভু সারাদিন মদ খায় আর চিল্লাচিল্লি করতে থাকে। এটা শুনে আনিতা বলে, আসলে এটা একটা খারাপ খবর, তুমি প্রভুর দিক খেয়াল রেখো। তোমাদের বিয়ের আগে প্রভু 2 বার চাকরি ও টাকার টেনশনে আত্মহত্যা করতে চেয়েছিল, আমরা সময় মতো হসপিটালে নিয়ে গিয়েছিলাম, তাই তাকে বাঁচানো গেছে। সুন্দরী বলে, এরকমের ছোট একটা কারণে সে কেন এমনটা করলো? তখন আনিতা বলে, সমস্যা নিজের না হলে সেটাকে ছোটই মনে হয়, যখন সমস্যাটা নিজের হয় তখন অনেক বড় মনে হয়। সমস্যাটাকে কে কিভাবে হ্যান্ডেল করে সেটাই জরুরি। সুন্দরী বাসায় এসে দেখতে পায় প্রভু সোফা বিক্রি করতেছে। সুন্দরী প্রভুকে জিজ্ঞাসা করে, তুমি এগুলো কেন করতেছ? তখন প্রভু বলে, কি করব আমি, এখন তো আমার কাছে কোনো টাকা নেই, আর তুমিও আমাকে সাহায্য করতে পারছো না। এই কথাগুলো শুনে সুন্দরী তার বাবাকে ফোন করে আর তার বাবার কাছে কিছু টাকা চায়। তখন তার বাবা বলে, তার অবস্থাও বেশি একটা ভালো না, সে তাকে টাকা দিতে পারবে না। তাই সুন্দরী ঘরের এক কোণে বসে প্রভুর কথা এবং জ্যোতিষীর কথা ভাবতে থাকে। তারপর সে ঠিক করে নেয় সে তাই করবে যা জ্যোতিষী তাকে করতে বলেছে। তার কাছে কিছু জমানো টাকা ছিল, সেই টাকা নিয়ে সে শপিং মলে যায় আর একটা ওয়েস্টার্ন ড্রেস কিনে আনে। তারপরে সে বাসায় এসে সেটা পরে, কিন্তু তার কাছে সেটা পরতে আনইজি লাগছিল, কারণ সে আগে কখনোই এই ধরনের ড্রেস পরেনি। তারপর সে ড্রেসটি পরে বাইরে যায়, যাতে মানুষ তাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়, সে পরকীয়ায় জড়াতে পারে। সুন্দরী বাইরে গেলে লোকজন তার দিকে খারাপ নজরে তাকায় এবং বাজে মন্তব্য করতে থাকে। সে লজ্জায় তাড়াতাড়ি বাসায় চলে আসে। সুন্দরী বাড়ি এসে কান্না করতে থাকে আর ড্রেসটি টেনে টেনে ছিঁড়তে থাকে। পরের দিন প্রভু তার বাসায় সেই বসকে নিয়ে আসে আর তার বসকে বলতে থাকে, স্যার, সেদিন রাগের মাথায় আপনাকে উল্টোপাল্টা কথা বলছি, আমাকে ক্ষমা করে দিবেন আর দয়া করে আমার চাকরিটা ফিরিয়ে দিন। বস তখন বলে, আমি তো তোমার চাকরিটা তোমাকে দিতে চাই, কিন্তু তুমি তো জানো আমি কি চাই। তারপর বস হাত ধোয়ার কথা বললে প্রভু তাকে কিচেন দেখিয়ে দেয়। বস সেখানে যায় হাত ধুতে। তখন সুন্দরীও সেখানে রান্নাবান্না করছিল। বস তখন সুন্দরীকে পেছন থেকে জড়িয়ে ধরে আর তার শাড়ি সামনে থেকে উপরে উঠে যায়। তখন সেখানে প্রভু চলে আসে আর সুন্দরীকে একটা চড় মারে। তখনই সুন্দরী বুঝতে পারে এটা তার কল্পনা ছিল, কিন্তু কিছুক্ষণ পর সত্যি সত্যি বস রান্নাঘরে আসে হাত ধোয়ার জন্য। তখন সুন্দরী ভয় পেয়ে প্রভুকে ডাকে। প্রভু এসে বসকে সেখান থেকে নিয়ে যায়। পরের দিনে দেখা যায় সুন্দরী বাজার করতে যাবে, তাই সে ট্যাক্সির জন্য অপেক্ষা করতে থাকে। রিতেশ সুন্দরীকে বাইকে নিতে চাইলে প্রথমে সে যেতে রাজি হয় না, কিন্তু পরে অনিচ্ছা থাকা সত্ত্বেও সে বাইকে উঠে পড়ে, কারণ তার দোষ রিতেশকে দিয়ে কাটাতে চাচ্ছিল। সুন্দরী রিতেশকে নিয়ে তার বাসায় চলে আসে। সুন্দরী কিছু না বলায় সে চলে যাচ্ছিল। তখন সুন্দরী বলে, আপনার সাথে কথা বলতে চাইলে কিভাবে বলবো? রিতেশ তখন বলে, আমার নাম্বার রাখুন। তখন সুন্দরী বলে, আমার কাছে ফোন নেই। রিতেশ সাথে সাথে দৌড়ে গিয়ে একটা ফোন কিনে আনে আর সুন্দরীকে সব শিখিয়ে দেয়, কিভাবে কল করতে হবে, কিভাবে মেসেজ করতে হবে, এইসব আর কি। রিতেশ তাকে বলে রাতে কিছু ছবি দিতে হবে। রাতে যখন প্রভু ঘুমায় তখন সে চুপি চুপি যায় এবং ছবি তোলে, আর অনিচ্ছা সত্ত্বেও ছবিগুলো রিতেশকে পাঠিয়ে দেয় এবং সে খুব কান্না করতে থাকে। পরের দিন রিতেশ সুন্দরীর বাসায় যায় এবং তাকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। তাকে ছাড়িয়ে সুন্দরী একটা চর মারে আর বলে, এখানে কিছু করা যাবে না, আমাকে অন্য কোথাও নিয়ে যাও। তখন রিতেশ বলে, ঠিক আছে, আমি নিচে অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। এরপর সুন্দরী যখন নিচে আসে তাকে নিয়ে রিতেশ একটা ফার্ম হাউসে চলে যায়। তখন সে খাটে শুয়ে সুন্দরীকে কনভিন্স করতে থাকে আর তাকে একটা ভিডিও দেখায়, যেটা দেখে সুন্দরী অবাক হয়ে যায়। এটা ছিল ওই জ্যোতিষীর ভিডিও। তখন সুন্দরী বলে, এই লোকটাকে তুমি কিভাবে চেনো? রিতেশ বলে, গ্রুপে এরকমের ভিডিও প্রতিদিনই আসতে থাকে। তখন সে রিতেশকে একটা চর মারে এবং ওখান থেকে বেরিয়ে সোজা চলে যায় জ্যোতিষীর আস্তানায়। সেখানে গিয়ে সে জ্যোতিষীকে ইচ্ছে মতো মারতে থাকে আর বলে, আমরা মেয়েরা স্বামী বাসা থেকে বেরিয়ে গেলে পুরোপুরি একা হয়ে যাই, তোদের কাছে আসি পরামর্শ নেওয়ার জন্য, আর তোরা এখানে বসে এসব করছিস।
জ্যোতিষীকে মেরে ওখান থেকে বাসায় চলে যায়। আর সে ভাবতে থাকে জ্যোতিষীর কথায় সে কি খারাপ কাজ করতে যাচ্ছিল। পরের সিনে দেখা যায় প্রভু বিল্ডিংয়ের উপর থেকে আত্মহত্যা করছে। সুন্দরী প্রভুর কাছে বসে কান্না করতে থাকে। তারপর সেখানে পুলিশ আসে এবং বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তখন সুন্দরী গ্রামের বাড়িতে চলে আসে। তার বাবা কাঁদতে কাঁদতে বলে, প্রভুর প্রতি তোমার খেয়াল রাখা উচিত ছিল, তুমি থাকতে ও কিভাবে মারা গেল। সুন্দরী বলে, ও মরতে চায়নি, আমি ওকে মেরে ফেলেছি। তখন সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে। আমরা দেখতে পাই ওই দিন সুন্দরী বাসায় এসে প্রভুকে প্রচুর পরিমাণে মদ পান করতে দেখে। সুন্দরী বাসায় এক কোণে গিয়ে বসে পড়ে। তখন প্রভু জিজ্ঞাসা করে, তুমি না জ্যোতিষীর কাছে গিয়েছিলে? তারপর কি বলো জ্যোতিষী? সুন্দরী তাকে জিজ্ঞাসা করে, আমি যে জ্যোতিষীর কাছে গিয়েছি সেটা তুমি কিভাবে জানো? কারণ আমি তো এটা কাউকে বলিনি। প্রভু তখন ঘাবড়ে গিয়ে বলে, তোমাদের মতো গ্রামের মেয়েরা এটা ছাড়া আর কি বা করতে পারে? সুন্দরী তাকে বলে, তুমি কি চাও? জ্যোতিষী আমাকে সব বলে দিয়েছে যে তুমি তাকে এসব বলার জন্য টাকা দিয়েছ। প্রভু বলে, ও তুমি তাহলে সব জেনে গেছো? তাহলে শোনো আমি কি চাই। তুমি খুবই সুন্দর, এইটা তোমার সমস্যা। তোমাকে দেখে আমার বস পাগল হয়ে গেছে এবং তোমাকে দেখে খুব ভালোবেসে ফেলেছে। আমি জানি এটা ভুল, তবে আমার কাছে মনে হয় এটা ভুল না। তখন আমি আমার বসকে বলেছিলাম, আপনি যদি আমার বউকে নিতে চান তাহলে আমার বেতন 1 লাখ থেকে 2.5 লাখ করে দিতে হবে, কারণ আমার কাছে টাকাই সব থেকে বড় জিনিস। প্রভু বলে, সেদিন বসকে নিয়ে এসেছিলাম যাতে তুমি তার সাথে কনভিন্স করতে পারো, কিন্তু সে কিচেনে যাওয়া মাত্রই তুমি আমাকে ডাক দিয়েছ। আমি তখন আড়ালে দাঁড়িয়েছিলাম। তারপরে যখন তুমি জ্যোতিষীর কাছে যাবে তখন আমি তাকে এইসব বলার জন্য টাকা দিয়েছিলাম। বিকেলে আমার বস আসবে, সে যা চাইবে তুমি তাই দেবে, আর আমি যা চাই তা সে আমাকে দেবে। তুমি যদি তা না করো তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। এই কথা বলে প্রভু ব্যালকনিতে চলে যায়। আর সুন্দরী সেখানে বসে এগুলো ভাবে আর কান্না করতে থাকে। এরপর সুন্দরীও ব্যালকনিতে চলে যায় আর সেখান থেকে প্রভুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সুন্দরীর বাবা বলে, এটা কি করলি? পুলিশ আজ বা কাল সব সত্যটা জেনে যাবে। তখন ওর মা বলে, ওকে না মেরে পুলিশের হাতে তুলে দিতি। সুন্দরী বলে, স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর সম্মান রক্ষা করা, কিন্তু যে স্বামী তার স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখন সুন্দরীর বাবা তাকে বলে, তুই এখন কি নিয়ে বাঁচবি? তখন সুন্দরী বলে, আমার গর্ভে আসা সন্তান নিয়ে বাঁচব। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন। আর এরকমের নতুন এক্সপ্লেন পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।